ইন্দোনেশিয়ার প্রত্যন্ত অজপাড়া একটি গ্রাম রাম্বা। সবুজের ছায়াঘেরা এই গ্রামটি নির্জন এবং শান্ত মনে হলেও সেখানের প্রতিটি মানুষ বেঁচে রয়েছে অন্ধবিশ্বাস এবং ব্যাপক কালো জাদুর চর্চা নিয়ে, যেখানে মানুষ হয় ক্রমশ নিখোঁজ। সাল 1995। উমর আর ওস্তি নামের এই দুইজন সরকারি কর্মকর্তা গ্রামের মানুষের নিবন্ধন এবং আদমশুমারি করতে গিয়েছিল, আর এরপর তাদের সাথে যা ঘটেছিল তা সত্যিই ভয়াবহ এবং হচ্ছিল সেই গ্রামের রহস্য উন্মোচন। এই গল্প সত্য ঘটনার উপর নির্মিত, যার নাম তাসবি কোসং, এবং প্রবেশ করব সেই ভয়ঙ্কর রাম্বা গ্রামের গলিগুলোতে, যেখানে ভয় পাওয়াটা আবশ্যক। প্রথমেই আমাদেরকে সূরা জিনের 6 নম্বর আয়াত দেখানো হয়, যার অর্থ আর কিছু মানুষ ছিল যারা জিনদের কিছু পুরুষের আশ্রয় নিত, ফলে তারা তাদের আরো বিভ্রান্তি ও ভীতি বৃদ্ধি করে দিত। তারপরই আমাদেরকে কিছু পত্রিকা দেখানো হয় যেখানে রাম্বা গ্রামের কিছু ভয়াবহ ঘটনা ও চিত্র উঠে এসেছে। এখানে আমাদেরকে বলা হচ্ছিল কালো জাদুর বিষয়ে, যে গ্রামটিতে ব্যাপকভাবে কালো জাদুর চর্চা হতো। আমাদেরকে একটা বাবা আর একটা মেয়েকে দেখানো হয়। বাবার নাম তিরো, সে তার মেয়েকে আদর করে একটি ঘরে নিয়ে বিছানায় শুয়ে দেয়। মেয়েটির নাম আয়ু। মেয়েটি বলছিল, বাবা তুমি আমার সাথে থাকবে না আজ? তিনি হেসে উত্তর দেয়, আমাকে মাফ করো মা, আজকে থেকে এটা তোমার নতুন রুম, তুমি ঘুমিয়ে পড়ো। আর আমরা এদিকে একটা লোককে দেখতে পারি যে কিনা অনবরত অদ্ভুত ভঙ্গিমায় কাউকে তুষ্ট করার চেষ্টা করছিল। সামনে ছিল কালো জাদুর ভয়াবহ জিনিসপত্র। সে আসলে কার উপাসনা করছে? একটু পরেই আমরা দেখতে পারি তার সামনে এক ভয়ানক রূপে জিন আবির্ভূত হয়েছে, আর সেই লোকটিকে আমরা দেখতে পারি জিনটির সামনে মাথা নত করতে, যা চরম গুমরাহির পর্যায়ে পড়ে এবং শিরিক। এর মধ্যেই আমরা সেখানে দেখতে পারি কিছুক্ষণ আগে দেখা তিরো নামের এই ব্যক্তিটিকে, যে চেয়ারে বসে চা খাচ্ছিল আর রেডিও শুনছিল। আবহাওয়া বার্তায় বলা হচ্ছিল বুধবারে পাহাড়ের ভূমিধসের কারণে রাম্বা গ্রামের অনেকজন মারা গিয়েছে। তার সাথে প্রবল বৃষ্টি আর ঝড় হওয়ার কারণে অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তখন আমরা দেখতে পারি সে রেডিওর চ্যানেলটা পাল্টে দিয়ে গান শুনতে শুরু করে। যদিও তার মাথায় টুপি এবং হাতে তাসবিহ, তার আচার ব্যবহারে মনে হচ্ছিল না যে সে একজন প্রকৃত মুমিন। এরপরেই বিদ্যুৎ চলে গেলে আমরা দেখতে পারি সে মোমবাতি জ্বালিয়ে ওযু করা শুরু করে। ঘটনা চলে আসে বর্তমানে, সাল 2023। ব্যাংকের মধ্যে রাম্বা গ্রামের আরদি নামের এই ছেলেটি তার ব্যবসার জন্য লোন নিতে এসেছে। ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে সালাম দেয় এবং তার কাগজপত্রগুলো দেয়। ম্যানেজারের নাম হচ্ছে উমর। সে তার কাগজপত্রগুলো দেখছিল এবং দেখে জিজ্ঞেস করে, এটা কোন গ্রাম? উত্তরে আরদি জানায় এটা রাম্বা গ্রাম। গ্রামের নামটি শুনে ম্যানেজার উমর একটু স্তব্ধ হয়ে যায়। আরদি তখন সেখানে একটি ছবি দেখতে পারে টেবিলে। সেই ছবিটি দেখে সে চিনে ফেলে, মুখে উচ্চারণ করে রাজেং। তখন ম্যানেজার উমরের ভাবনাতে আমরা চলে যাই আরো 25 বছর আগে, যেখানে সে আর তার সহকর্মী হস্তি নিবন্ধন এবং আদমশুমারি কাজের জন্য সেই রাম্বা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিল। শহর থেকে প্রায় অনেক দূরে পাহাড়ের কুল ঘেঁষে সেই গ্রামটিতে পৌঁছাতে তাদের অনেকটা সময় লেগে যায়। আমরা দেখতে পারি তারা পৌঁছে যায় সরাসরি সেই গ্রাম প্রধানের বাড়িতে, যেখানে গিয়ে সালাম দিতেই দরজা খুলে তাদেরকে স্বাগত জানায় সেখানকার গ্রাম প্রধান তিরো। স্বাগত জানিয়ে তাদেরকে ভেতরে আসতে বলছিল, আমি আপনাদের অপেক্ষায় ছিলাম, আসতে কোনো কষ্ট হয়নি তো? উমর আর ওস্তি বলছিল, আসতে তেমন কষ্ট না হলেও পথ অনেক দূরের ছিল। গ্রাম প্রধান বলে, আপনারা হচ্ছেন আমার অতিথি, তাই এখানে ছুটির দিনের মতোই থাকার চেষ্টা করবেন। নিজের বাড়িতে যেমন ছুটি কাটান ঠিক তেমন আমি আপনাদের জন্য রুমের ব্যবস্থা করেছি। এটা বলে সে তাদের রুম দেখাতে যায়। দুজনকে সে আলাদা আলাদা রুম দেয়। সন্ধ্যার সময় আমরা দেখতে পারি তারা সবাই চায়ের টেবিলে। গ্রাম প্রধান বলছিল, আপনাদের এখানে থাকতে সমস্যা হবে না, কারণ আমি এখানে একাই থাকি। উমর তাকে জিজ্ঞেস করে যে আপনার স্ত্রী সন্তান নেই? প্রতি উত্তরে সে জানায়, আসলে 4 থেকে 5 বছর আগে আমার স্ত্রী ও সন্তান দুজনেই দুর্যোগের কারণে মারা গিয়েছে। এরপর থেকে আমি একা। উমর সেখানে সমবেদনা জানায়। গ্রাম প্রধান বলে, ঠিক আছে, আসলে আমাদের ঈশ্বর যা চান তা আমাদের মেনে নিতেই হবে। হয়তো এটার মধ্যেই তিনি আমার কল্যাণ রেখেছিলেন। এখন আমি একা থাকতেই অভ্যস্ত হয়ে গিয়েছি। মাঝে মধ্যে আমার বাড়ির কাজের লোক আসে, সে আমার বাগান দেখাশোনা করে। এবার ওস্তি তাকে জিজ্ঞেস করে, আমি দেয়ালের মধ্যে একটা ছবি দেখেছি মহিলার, এটা কি আপনার স্ত্রী? প্রতি উত্তরে সে হ্যাঁতে জবাব দেয়। সে বলছিল, আপনারা কাল থেকে নিবন্ধন শুরু করুন, চিন্তা করবেন না, এই গ্রামের মানুষরা খুবই বন্ধুসুলভ।
এর পরের দিন সকালে আমরা দেখতে পারছিলাম উমর যখন চা খাচ্ছিল সেখানে গ্রাম প্রধান এসে বলে, ওস্তি এখনো ঘুম থেকে উঠেনি? উমর বলে, না, সে এখনো ঘুমাচ্ছে। তিনি বলে, অস্তি ঘুম থেকে উঠলে তারপর আমরা একটু গ্রামে হাঁটতে বের হব। একটু পর আমরা দেখতে পারি তারা তিনজন গ্রামে হাঁটতে বের হয়েছে। সেখানে অস্তি বলছিল, আচ্ছা আমি কি সেই পাহাড়ের উপরে উঠতে পারি? মনে হচ্ছে ওখান থেকে গ্রামটা দেখতে বেশ সুন্দর লাগবে। গ্রাম প্রধান বলে, আপনি যান, আমরা এদিকেই আছি। উমরকে সে বলছিল, আসুন আপনাকে একটা জিনিস দেখায়। আসলে কাকতালীয় ভাবে এই সময়টাতে আমার গ্রামের মানুষরা কফি সংগ্রহ করে, তারপর তারা এগিয়ে যায় সেখানে। আমরা দেখতে পারি কিছু ছেলে মেয়ে কফি তুলছিল। একটা মেয়ে ছিল সেখানে, দেখতে খুবই সুন্দরী, নাম রাজ্যাং। তাকে দেখে প্রথমেই ভালো লেগে যায় উমরের। এরপর সন্ধ্যা সময় আমরা দেখতে পাই গ্রাম প্রধান সহ তারা বসে আলাপ আলোচনা করছে। সেখানে উমর গ্রাম প্রধানকে জিজ্ঞেস করছিল, আচ্ছা আপনি গ্রাম প্রধান হিসেবে দায়িত্ব কতদিন ধরে পালন করছেন? উনি বলে 11 বছর ধরে। অস্তি সেখানে বলছিল, এটা তো অনেক, এতদিন কিভাবে? আচ্ছা আপনাদের এই গ্রামের মানুষেরা কেন নিবন্ধন করতে চায় না? সেখানে গ্রাম প্রধান বলছিল যে বেশিরভাগ মানুষ চায় না কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে, এটা একটা অজপাড়াগা, শিক্ষার হার একদমই নেই, এমনকি তারা গ্রাম প্রধানের গুরুত্বটাও ঠিকঠাক বোঝে না, দিতে পারে না। আমরা দেখতে পারছিলাম তখনই সেখানে একটা লোক আসে। গ্রাম প্রধান তাদেরকে পরিচয় করিয়ে দেয় তার সাথে। এটা হচ্ছে সারু, যে কিনা তার বাড়ি ঘর পরিষ্কার এবং বাগান দেখাশোনার কাজ করে। সে তখন এই মাসের টাকাটা সারুকে দিয়ে দেয় এবং বলে, দেখো উনারা আমাদের মেহমান, তাই কাল থেকে অন্য কাজে মন না দিয়ে তাদেরকেই দেখাশোনা করার চেষ্টা করবে। এরপরে আমরা দেখতে পাই রাত যখন ঠিক 12টার আশেপাশে অস্তি তার রুমে ছিল, কিন্তু হঠাৎ করে সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পারে। কেউ ফিসফিসিয়ে যেন কি একটা পড়ছে। একটা দরজা দেখা যাচ্ছিল আয়নার পেছনে। সে কান দিয়ে শোনার চেষ্টা করে কিন্তু বেশি কিছু শুনতে পারে না। রুম থেকে বের হয়ে এসে পাশের রুমের দরজাটা খুলতেই ভিতরে উকি দিয়ে গ্রাম প্রধানকে ইবাদতে লিপ্ত থাকতে দেখতে পারে। কিন্তু সে যখন সেখান থেকে নিজের রুমে ফিরছিল, আমরা দেখতে পারছিলাম সেই ঘরেই একটা ভয়ঙ্কর জিন তার সামনে আবির্ভাব হয় এবং সেটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। আর তখনই আমরা দেখতে পাচ্ছিলাম গ্রাম প্রধানকে, যার চোখ হয়ে গিয়েছিল একদম কালো বর্ণের, যা থেকে আমরা বুঝতে পারি এটা কোনোভাবেই কোনো ঈশ্বরের ইবাদত হতে পারে না। ভয়ে অস্তি তার নিজের রুমে গিয়ে কোনো রকমে শুয়ে পড়ে। পরের দিন আমরা দেখতে পারি তারা দুইজনই তাদের কাজে বের হয়ে গিয়েছে, অর্থাৎ প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে মানুষজনের তথ্য নেওয়া। তারা একটি বাড়িতে গিয়ে ওঠে যেখানে একটা মহিলা তাদেরকে খাবার দেয়। সেখানে মহিলাটি তাদেরকে জিজ্ঞেস করে যে আজকে কেমন বাড়ি শেষ করেছেন আপনারা? উমর সবসময় ধর্মভীরু। সে বলে, আলহামদুলিল্লাহ, আজকে আমরা প্রায় অনেকগুলো বাড়ি শেষ করেছি এবং আজকে আপনারটাই শেষ বাড়ি হতে পারে। সেখানে ওই মহিলাটি বলছিল, সাবধান, আপনারা পাশের পাড়াতে সাবধানে যাবেন, এই এলাকায় আপনারা নতুন, বেশি কিছু বোঝেন না, জানেন না। আমরা দেখতে পাচ্ছিলাম এই কথাগুলো আড়ি পেতে শুনছিল গ্রাম প্রধানের কাজের লোক সারো। সেই গ্রামে তখন একটা পরিবারকে আমাদেরকে দেখানো হয়। এই মহিলাটা তার হাজবেন্ডের কাছে গিয়ে অনেক কথা শোনাচ্ছিল। বলছিল, আপনি 2 দিন পর পর অসুস্থ হয়ে যান, এদিকে আমাদের খাবার আবারও শেষ হয়ে গিয়েছে, আমাদের কি কোনো ভবিষ্যৎ নেই? সেখানে তার হাজবেন্ড বলছিল, আল্লাহর উপর ধৈর্য ধরো, আমি যখন সুস্থ হব, ভালো অনুভব করব, তখন কাজে যাব, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তার স্ত্রী এতে মোটেও খুশি ছিল না। বলছিল, তুমি আমাকে জীবনে কিছুই দাওনি, অন্যান্য লোকের বউরা কত ভালোভাবে থাকে, জামা কাপড়, দামি গহনা, আমার কি কোনো স্বাদ আহ্লাদ নেই? এটা বলে সে চলে যায়। আমরা বুঝতেই পারছিলাম যে এই গ্রামের বেশিরভাগ মানুষ অভাব অনটনেই দিন পার করে। এরপরে আমরা দেখতে পারি উমর আর অস্তি একটা বাড়িতে গিয়ে উঠেছে। সালাম দেওয়ার পর একটা মহিলা আসে। সে তাদেরকে জিজ্ঞেস করে, আপনারা কারা, কি জন্য এসেছেন? তারা জানায় যে আমরা সরকারি কাজে আপনাদের কাছে এসেছি, যেমন এই গ্রামের প্রত্যেকটা পরিবারের তথ্য সংগ্রহ করতে। মহিলাটি তাদেরকে ঘরে ঢুকতে বলছিল না। তখন সেই মহিলার হাজবেন্ড সেখানে আসে এবং তাদেরকে ঘরে ঢোকায়। আমরা এই লোককে দেখেই বুঝতে পারি এটা সেই কালো জাদুকর যাকে ঘটনার শুরুতে আমরা জিনের উপাসনা করতে দেখেছিলাম। উমর অস্তি তারা জানতে চায়, আপনারা কয়জন থাকেন এই পরিবারে? লোকটি বলে, আগে পরিচয় হয়ে নেই, আমার নাম বতুতা, আমি আমার স্ত্রী আর আমার মেয়েকে নিয়ে এখানে থাকি। উমর তখন জিজ্ঞেস করে যে আপনার কাজ কি, কি করে জীবিকা নির্বাহ করেন?
সেটা বলার আগেই আমরা দেখতে পারি সেখানে রাজেং নামের মেয়েটি উপস্থিত হয়। আমরা বুঝতে পারি এই মেয়েটি হচ্ছে বতুতার মেয়ে। যেহেতু এই মেয়েটিকে দেখেই অনেক পছন্দ করে ফেলেছিল উমর, দেখার পর থেকেই আর ভুলতে পারছে না, তাই এখানে দেখে সে একটু অবাক হয়ে যায়। আর এই বিষয়টা লক্ষ্য করে বতুতা। তারা সেই বাড়ি থেকে বিদায় নিয়ে ফেরার সময় রাস্তার মধ্যে তারা দেখতে পারে একটা লোক ভাজা ভুট্টা বিক্রি করছে। তারা সেখানে থেমে সেই দোকান থেকে ভুট্টা খায়। এদিকে আমরা দেখতে পারি বতুতা কবিরাজের বাড়িতে তারা খাওয়ার সময় রাজেংকে ডাকে এবং বতুতা বলে, তোমার মা বলল তোমার আর ওই শহরের ছেলেটার মধ্যে নাকি বিশেষ কিছু লক্ষ্য করেছে। এটা কি সত্যি? যদি এটা সত্যি হয় তাহলে কিন্তু মোটেও ভালো হচ্ছে না। তুমি জানো আমাদের বংশীয় নিয়মের সম্পর্কে। তখন সে বলে, তেমন কিছুই না বাবা, কিন্তু আমার তাকে পছন্দ হয়, এটাতে সমস্যা কিসের? কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এতে তার পরিবার খুবই রেগে যায় আর সম্পূর্ণ মানা করে দেয় যেন সে কখনো এসব কল্পনাতেও না আনে। ওদিকে তাদের দুজনের ভুট্টা খাওয়া শেষ হলে তারা যখন ফিরে আসছে গ্রাম প্রধানের বাড়িতে, হঠাৎ করে অস্থির মনে হয় সেই দোকানে সে ফাইলগুলো রেখে এসেছে, যেটা আনতে সে আবার একা একাই সেখানে চলে যায়। উমর চলে আসে সোজা গ্রাম প্রধানের বাড়িতে। আসতেই গ্রাম প্রধান তাকে জিজ্ঞেস করে অস্থি কোথায়। সে বলে, আরে তার ভোলাবালা মন সে ফাইলগুলো রেখে এসেছে একটি দোকানে, সেটা আনতেই গিয়েছে। গ্রাম প্রধান বলছিল, আচ্ছা শোনো, তুমি বিশ্রাম নাও, আমি একটু আমার বন্ধুর বাড়িতে যাব। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম অস্থি যখন সেখানে গিয়ে পৌঁছায় তার ফাইল আনতে, আজব একটা বিষয় হলো সেখানে যাওয়ার পর সে দেখতে পারে সেই দোকানটা পুরোপুরি গায়েব। বোঝাই যাচ্ছিল না যে এখানে কোনো দোকান ছিল, কখনো ছিল। তখন অস্থি সেই জায়গাতে সেই ভয়ঙ্কর জিনকেও দেখতে পারে। এটা দেখে সে ভয়ে দৌড়ে সেখান থেকে চলে আসে। আর ওদিকে গ্রাম প্রধানের বাড়িতে উমর যখন একা, হঠাৎই তখন লোডশেডিং হয়ে যায়। তখন আমরা দেখতে পারছিলাম তার পেছন দিয়ে কিছু একটা চলে যাচ্ছিল। সে পেছনে চাইতেও সেটাকে দেখতে পারে না। সে যখন হারিকেনটা জ্বালিয়ে ঘুরতেই তার সামনে গ্রাম প্রধানকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। বলে, আস্তাগফিরুল্লাহ, আপনি এখানে কোথা থেকে? আপনি না আপনার বন্ধুর বাড়িতে গিয়েছেন? এই কথার কোনো উত্তর না দিয়ে গ্রাম প্রধান বলে, ভয় পাওয়া যাবে না, অভ্যস্ত হতে হবে, এখানে ঘন ঘন লোডশেডিং হয়। এটা বলে গ্রাম প্রধান তার ঘরে চলে যায়। তখনই আবার বিদ্যুৎ চলে আসে। বাড়িতে ফিরে হকচকিয়ে উমরকে কিছু বলতে চাইছিল অস্থি। সে যখনই কিছু বলতে যাবে তখনই সেখানে গ্রাম প্রধান চলে আসে। এসে বলে যে কি সমস্যা। অস্থি যখন তার সমস্যার কথাটা বলতে শুরু করে তখনই গ্রাম প্রধান সেটা বলতে দেয় না, থামিয়ে দেয়। বলে, এগুলো কিছু না, আপনি যা দেখেছেন তা ভুল দেখেছেন, হয়তো আপনি ভেতর থেকে হয়তো কিছুটা দুর্বল হয়ে গিয়েছেন কাজ করে, তাই আপনার পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম প্রয়োজন। তার সাথে ইসলামিক জ্ঞান দিতে শুরু করে গ্রাম প্রধান তাকে এবং বলে, খেয়ে নিন আর বিশ্রাম করুন। বেচারা অস্থি আর কিছু বলতে পারে না। ওদিকে আমরা দেখতে পারি রাজেং যখন ঘরে বসে নিজের চুল আঁচড়াচ্ছিল তখন আমরা আয়নাতে তার পেছনে সেই ভয়ঙ্কর জিনের অবয়বকে লক্ষ্য করি। এতে আমরা বুঝতে পারি রাজেং এর সাথেও সেই জিনের কোনো সম্পর্ক রয়েছে। সকালে যখন উমর কাজ করছিল তখন অস্থি তাকে আবারও বলার চেষ্টা করে তার সাথে ঘটা ঘটনাগুলো। সে বলছিল, আমি এই বাড়িতে একটা ভয়ঙ্কর জিনকে দেখতে পেয়েছি এবং আমরা যে ভুট্টা খেয়েছিলাম সেই দোকানে আমি ফাইল আনতে গিয়ে সেখানে কোনো দোকানই দেখতে পেয়েছিলাম না, সেখানে কিছুই ছিল না, মনে হচ্ছিল কোনো দিনও সেখানে কিছু ছিল না। কিন্তু আমরা দেখতে পারি উমর বিশ্বাস করছিল না। সে বলছিল, এগুলো হয়তো তোমার কল্পনা। বিষয়টা পাত্তা না দিয়ে সে নিজের রুমে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই বতুতার কালো জাদুর আস্তানা। সেখানে একটা মহিলা এসেছে যাকে বতুতা আসন গ্রহণ করতে বলে। এই মহিলাকে দেখে চিনতে পারছেন নিশ্চয়ই বন্ধুরা, যাকে আমরা আগেও দেখেছিলাম যে সে তার হাজবেন্ডের উপর অনেক ক্ষিপ্ত ছিল অভাব অনটনের কারণে। সেখানে বতুতা তাকে বলছিল, তুমি এখানে আসার আগে নিয়ম কানুন জেনে এসেছো? সে উত্তরে বলে, হ্যাঁ, আমি এখানে আসতাম না যদি আমার পরিস্থিতি খারাপ না হতো। বতুতা তখন বলছিল, এটা করলে তুমি ধন সম্পদ সবকিছুর মালিক ঠিকই হবে, কিন্তু তোমার পরিবারের কোনো একজনের আত্মাকে জিনের কাছে উৎসর্গ করতে হবে। এটা শুনে মহিলাটি চমকে যায়, কিন্তু সে রাজিও হয় এবং আমরা দেখতে পারি বতুতা কবিরাজ সে অদ্ভুত অঙ্গভঙ্গি করে একটা ছুরিতে রক্ত মিশিয়ে সেটা একটা পুতুলের উপরে স্টেপ করতে থাকে। এরপরে আমরা দেখতে পারি রাজেং আর উমর একসাথে বসে সময় কাটাচ্ছে একান্তে। সেখানে উমর বলছিল, এই নির্জন পরিবেশ, গোধূলি সন্ধ্যায় এত ভালো একটা জায়গায় বসে আপনার মতো সুন্দরীর সাথে সময় কাটাতে পেরে আমি ধন্য। দয়া করে বেশি বলবেন না, আমি জানি শহরের মেয়েরা আরো বেশি সুন্দর হয়। উমর বলে,
আমি আপনার মধ্যে সাধারণতা এবং সাবলীল চলাফেরা দেখে আকৃষ্ট হয়েছি। রাজেন জিজ্ঞেস করে, আপনারা কবে ফিরে যাবেন? ওমর, এই তো আর 2-3 দিনের ভেতরেই কাজ শেষ করে তারপর ফিরে যেতে হবে। রাজেন বলে, আচ্ছা আপনি কি আর কখনো এখানে ফিরে আসবেন না? ওমর তখন কিছুই বলছিল না, কেননা তাদের এই সম্পর্কের এখনো কোনো নাম তৈরি হয়নি। এরপরে আমরা দেখতে পারি তারা গ্রামের একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করে, যেখানে একটা ইন্দোনেশিয়ান ট্রেডিশনাল নাচের অনুষ্ঠান হচ্ছিল। সেটা দেখতে দেখতে তারা দুজন কাছাকাছি হচ্ছিল, আর বিষয়টা গ্রামের মানুষও খেয়াল করছিল। আর এই খবর পৌঁছে যায় বতুতার কাছে। রাতে রাজেং বাড়িতে ফিরলে তাকে শাসন করতে শুরু করে বতুতা, চর মারে। রাজেং বলে, এটা কি আমার কোনো ভুল কাউকে পছন্দ করা? আমিও তো সাধারণ মানুষের মতো বাঁচতে চাই। তখন তার মা তাকে আরো মারতে থাকে আর বলে, তোমার বাবা এই শিক্ষা দিয়েছে তোমাকে? তোমার বাবার সাথে মুখে মুখে তর্ক করো। কিছুদিন পরেই পূর্ণিমা, সে সময় তোমার জাদুবিদ্যা তোমার উপর পরিপূর্ণ হবে। এটা আমাদের ব্রত, আর এখানেই তোমার বাবার উত্তরাধিকারী হিসেবে তোমার থাকতে হবে। এই গ্রাম ছেড়ে যাওয়া যাবে না। এদিকে আমরা দেখতে পারি গ্রাম প্রধানের কাজের লোক সারু, যে কিনা রাতে কোদাল কাঁধে নিয়ে কোথাও যাচ্ছিল। সেখানে শহরে পড়া শিক্ষিত এক গ্রামের মেয়ে সেটা লক্ষ্য করে, নাম তার দেবে, এবং তার পিছু নেয়। অন্যদিকে আমরা দেখতে পারি সেই দম্পতিকে, যাদের বাড়িতে অভাব অনটন লেগেছিল। আর আমরা তো জানি এই মহিলাটি গিয়েছিল সেই বতুতা কবিরাজের কাছে জিনের সাহায্য চাইতে। একটা মহিলা আসে সেখানে, এবং আমরা দেখতে পারি সেখানে একটা নতুন বাড়ি কেনার কথা বলছিল সেই লোকটির স্ত্রী। কথা শেষ হলে লোকটি জিজ্ঞেস করে, আরে নতুন বাড়ি কেনার জন্য তো এত টাকা লাগবে, তুমি কোথায় পাবে সেটা, বা কোথায় পেয়েছ? ঠিক তখনই আমরা দেখতে পারি লোকটির গলায় ব্যথা হতে শুরু করে এবং সাথে সাথে তার রক্ত বমি হয়, আর সে সেখানেই শেষ হয়ে যায়। মহিলাটির চোখে মুখে ছিল এক অদ্ভুত শয়তানি চাহনি, ছিল ক্রোধ, মানে সে বড়লোক হতে তার নিজের স্বামীকেই শয়তানের কাছে বলি দিয়ে দিয়েছে। এদিকে আমরা দেখতে পারি সারুকে, সে একটা কবরস্থানে চলে গিয়ে সদ্য কবর দেওয়া একটা মৃত ব্যক্তির কবর খুঁড়ে সেখান থেকে কাফনের কাপড়ের গিটটা খুলে তুলে নিয়ে এসেছে। আর এটা দেখেছিল সেই দেবী নামের মেয়েটি। দেখে তাড়াহুড়া করে সে আসার সময় তার সামনে পড়ে যায় গ্রাম প্রধান। গ্রাম প্রধান বলে, এত রাতে তুমি এখানে কেন? মেয়েটি বলছিল, সারুকে আমি দেখেছি, সে একটা কবর খুঁড়ে সেখান থেকে কাফনের কাপড় চুরি করেছে, তার মানে সে কালো জাদুর সাথে জড়িত। এটা গ্রামের সবাইকে জানানো উচিত, নয়তো গ্রামের ক্ষতি হবে। তখন গ্রাম প্রধান বলছিল, আরে এইসব কিছুই না, তুমি যা দেখেছো তা কাউকেই বলো না, আমি বিষয়টা হ্যান্ডেল করব। এটা বলে তাকে পাঠিয়ে দেয়। তখনই তার কাছে সারু আসে। তখন ধমকের সুরে সারুকে বলে, একটা কাজ যদি ঠিকঠাক করতে পারিস। মেয়েটা কিভাবে দেখতে পেল? আমি কোনো ঝামেলা চাই না, ব্যাপারটা শেষ কর। অর্থাৎ বন্ধুরা, গ্রাম প্রধানই কালো জাদুর সাথে ওতপ্রোত ভাবে জড়িত। এদিকে আমরা দেখতে পারি ওসি যখন নামাজ পড়া শেষ করে, তখন সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। তখনই লোডশেডিং হয়। হারিকেনটা জ্বালিয়ে সে ঘরে হাঁটতে থাকে। সে অন্য ঘরে চলে যায় যেখানে গ্রাম প্রধানের বউয়ের ছবি ছিল। হঠাৎ করে পাশে থাকা রেডিওটা আপনা আপনি বাজতে শুরু করে। সে সেটা অফ করে আবার ওইদিকে চাইতেই তার সামনে ভয়ঙ্কর রূপে গ্রাম প্রধানের স্ত্রী চলে আসে, যেটা খুবই ভয়ঙ্কর দেখতে। সে দেখে খুবই ভয় পেয়ে যায় এবং সাথে সাথে পাশে থাকা দরজাটা খুলে যায়, যেখান থেকে বের হয়ে আসে সেই ভয়ঙ্কর জিন। এগুলো দেখে সে চিৎকার করতে থাকে, আর তখনই তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ এটি একটি দুঃস্বপ্ন ছিল। অন্যদিকে আমরা দেখতে পারি সেই দেবী নামের মেয়েটি যখন বাড়িতে ফিরছিল, তার পেছনে লেগে গিয়েছিল সারু। সেটা তখনই তাকে ঝোপের মধ্যে ফেলে মারতে চেষ্টা করে। নিজের সবটুকু শক্তি দিয়ে দেবী যখন সেখান থেকে ছুটে চলে আসবে, গ্রাম প্রধান সেখানে তাকে মেরে সাথে সাথেই অজ্ঞান করে দেয়। তারপর আমরা দেখতে পারি তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়েছে। সেখানে গ্রাম প্রধান বলছিল, এত রাতে একটা মেয়ে কিভাবে বাড়ির বাইরে বের হতে পারে? ভয় করে না? অলরেডি মেয়েটির বোঝা শেষ। তারা দুজন একই লাইনের। মেয়েটি তার জীবন বাঁচাতে বলছিল, আমি কাউকে কিছু বলবো না, আমাকে ছেড়ে দিন আপনারা। কিন্তু আমরা দেখতে পারি গ্রাম প্রধান একটি ছুরি বের করে এবং সাথে সাথে তার গলাতে টান দিয়ে দেয়। সেখানে মেয়েটি কাতরাতে কাতরাতে শেষ হয়ে যায়। সকালবেলা একটা কৃষক যখন কাজ শেষ করে পাহাড়ি ঝিরির মধ্যে নিজের হাত পা ধুচ্ছে, ঠিক তখনই সে দেখতে পারে সেই মেয়ের লাশ ঝিরি থেকে বেশি বেশি সামনে যাচ্ছিল। এটা দেখে লোকটি এতই ভয় পেয়ে যায় যে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে ঝিরির অন্য পাশে আমরা দেখতে পারি রাজেং বসে রয়েছে। বতুতা আর তার স্ত্রী মিলে কিছু ফুল আর পানি পড়া দিয়ে রাজেংকে গোসল করাচ্ছে। বতুতা বলছিল, এই গোসল তোমাকে আরো সুন্দরী বানিয়ে দেবে এবং গোসলের পরে তোমার জাদুবিদ্যা তোমার শরীরের সাথে আরো যুক্ত হবে। এই শক্তিকে কখনো অবহেলা করো না, নয়তো তোমার নিজের প্রাণও যেতে পারে। আমরা দেখতে পাচ্ছিলাম
দেখলাম রাজিং এর মুখে ছিল অস্বস্তির ছায়া। সে চায় না এরকম জীবন, চায় না কালো জাদুর ভয়ানক বেড়া জালে নিজেকে জড়িয়ে ফেলতে। এরপরে আমরা দেখতে পারি সে আর উমর আবার দেখা করেছে। উমর বলছিল, আমি কাল পরশু এখান থেকে চলে যাব, আমার কাজ শেষ। আমি জানি না আবার এখানে কবে ফিরে আসব, হয়তো এটাই শেষ। রাজেন তখন বলছিল, ঠিক আছে, আপনি আপনার কাজে মনোযোগ দিন। সেখানে উমর জানতে চায়, আচ্ছা এই গ্রামে কিছু অদ্ভুত হচ্ছে, আমার মনে হচ্ছে ওসে অনেকবার বলতে চেয়েছে কিন্তু আমি গুরুত্ব দেইনি। কি হচ্ছে সেটা কি আমাকে বলবে? রাজেন সেখানে বলছিল, অবশ্যই আমি তোমাকে বলতে চাই সবটা, কিন্তু এখন সঠিক সময় নয়। তোমার এখন তোমার সহকর্মী ওস্তিকে প্রোটেক্ট করা প্রয়োজন, যাও। তারপর আমরা দেখতে পারি সে ওস্তির কাছে যাচ্ছিল, কিন্তু তার মাথা হঠাৎ করে ঘোরাতে শুরু করে। সে চলে যায় জঙ্গলের দিকে, মনে হচ্ছিল তাকে কেউ যেন নজরে রাখছে। অন্যদিকে আমরা দেখতে পারি গ্রাম প্রধানকে, সাথে ছিল তার বড় ভাই এবং ভাইয়ের স্ত্রী। সেখানে তার ভাই তার কাছে এসেছে সাহায্য চাইতে, তখন গ্রাম প্রধান তাকে সাহায্য করছিল না। সে বলছিল, আমি তোমাদেরকে কখনো মাফ করব না। আমার যখন খারাপ সময় ছিল তখন তোমরা আমাকে সাহায্য করোনি, উল্টো আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছ। সেই দিন কখনো আমি ভুলবো না। তোমাদেরকে মাফ করা পসিবল না। তার ভাইয়ের স্ত্রী তার পায়ে ধরছিল, বলছিল যে কোনো ভাবে আমাদেরকে সাহায্য করো, খুবই বেগতিক অবস্থায় আমরা। কিন্তু সে কোনোভাবেই সাহায্য করছিল না। সেখান থেকে যাওয়ার সময় তার ভাই তাকে বলছিল, তুমি আজ যে শক্তির উপরে দাঁড়িয়ে গ্রাম প্রধান হয়েছ তা কোনো সঠিক রাস্তা নয়, তা তুমিও জানো। তুমিও একদিন শেষ হয়ে যাবে, দেখে নিও। এরপর আমরা দেখতে পাই উমরকে, যে কিনা একটা মসজিদের বারান্দায় অজ্ঞান হয়ে পড়েছিল। তার কাছে একজন আসে, তার জ্ঞান ফিরলে সে উঠে বসে আর জিজ্ঞেস করে, আপনি কে? আমি এখানে কিভাবে আসলাম? লোকটি তাকে বলে, আমি হচ্ছে এই গ্রামের ইমাম, সবাইকে ইসলামের পথে চলার আহ্বান করি। তোমাকে আমি খুঁজে পেয়েছি জঙ্গলের মধ্যে, সেখানে পড়েছিল অজ্ঞান হয়ে, তখন আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। কিভাবে তোমার এমনটা হলো? সে তখন বলছিল যে আমার মাথাটা খুবই খারাপ লাগছিল হঠাৎ করে, আমার কখনো এমন লাগেনি। তখন ইমাম বলে, তাহলে এমনটা হয়তো হয়েছে কালো জাদুর প্রভাবে। উমর তখন বলে, এই গ্রামের মানুষ কি কালো জাদু চর্চা করে? ইমাম তখন বলছিল, অবশ্যই, অনেকেই করে থাকে। এমনকি এই এলাকার গ্রাম প্রধান রয়েছে যে, মানে তিরো, সে স্বাভাবিকভাবে গ্রাম প্রধান হয়নি, কালো জাদুর উপরেই সে হয়েছে। আর ভয়ানক একটা ঘটনা হচ্ছে, সে গ্রাম প্রধান হওয়ার জন্য তার নিজের জন্ম দেওয়া মেয়ে আর তার স্ত্রীকে জিনের কাছে বলি দিয়েছে। তখন বন্ধুরা আমরা দেখতে পারি মুভির প্রথম ঘটনা, যেখানে দেখতে পারছিলাম তিরো যখন গ্রাম প্রধান ছিল না, তখন সে তার মেয়েকে সেই একলা ঘরে রেখে কালো জাদু চর্চা করে ঘর থেকে বের হয়ে আসার সময় তার স্ত্রী সেই ঘরের মধ্যে ঢুকে দেখে একটা ভয়ঙ্কর জিন তাদের মেয়ের একদম কাছাকাছি। আর তখন সে যাওয়ার কারণে মেয়ে আর মা দুজনকেই বলে হিসেবে কবুল করে নেয় সেই ভয়ঙ্কর জিন। আর এরপর থেকেই সেই জিন তাকে সব সময় সাহায্য করে এবং তাকে এই গ্রামের গ্রাম প্রধান বানিয়ে ফেলেছে। উমর তখন জানতে চায় এইগুলো গ্রাম প্রধান কিভাবে শিখেছে বা এটার উৎপত্তি কি। তখন ইমাম সাহেব বলে বতুতার কথা। এটা শুনে উমর চমকে যায়। আচ্ছা, আপনি কি রাজিং এর বাবার কথা বলছেন? ইমাম সাহেব বলে, হ্যাঁ, কিন্তু রাজিং তার আপন সন্তান নয়। রামবা গ্রামে ভূমিধসের কারণে অনেক আগেই মারা গিয়েছিল রাজিং এর আসল বাবা মা, কিন্তু বতুতা তাকে এনে কালো জাদুর রক্ষক হিসেবে তৈরি করতে চাইছে এখন পর্যন্ত এবং করছে। এই গ্রামে জিনকে পূজা করা একটা অতি সাধারণ বিষয়। এসব জানার পর অবাক হয়ে যাচ্ছিল উমর। অন্যদিকে আমরা দেখতে পারি অস্থি গ্রাম প্রধানের সেই সিক্রেট রুমে পৌঁছে যায় যেখানে সে কালো জাদু করে। সেখানে যাওয়ার পরেই সে দেখতে পারে ঘর ভর্তি কালো জাদুর জিনিসপত্র। ঠিক তখনই সেখানে চলে আসে গ্রাম প্রধান আর তাকে বলতে থাকে, এত বড় সাহস আপনার, আমাকে না বলে এখানে ঢুকেছেন। এটা বলে তার সাথে থাকা তাসবিটা রেখে দেয়। গ্রাম প্রধান তখনই বলে, ধৈর্যটা আমার ফুরিয়ে গেল রে। এটা বলেই অস্তিকে চর মারে। অস্তি তখন বলছিল, তাহলে আমার সন্দেহই সঠিক ছিল, আপনি একজন কালো জাদুর পূজারী। গ্রাম প্রধান তখন তাকে আবারও চর মারে। তখন অস্তি বলতে থাকে যে আপনি একটা কুত্তার ছেলে। গ্রাম প্রধান হাসতে হাসতে তখন বলে, তাহলে শোন আমি কি করেছি। আমি আমার স্ত্রী সন্তানকে বলি দিয়েছি শয়তানের কাছে ক্ষমতা পাওয়ার জন্য। অস্তি তখন তাকে বলে, আপনি একটা কাফের, সৃষ্টিকর্তা কখনো আপনাকে ক্ষমা করবে না। গ্রাম প্রধান তখন বলছিল, সৃষ্টিকর্তা? কিসের সৃষ্টিকর্তা? আমি যখন খারাপ অবস্থায় ছিলাম, কেউ যখন আমাকে সাহায্য করছিল না, তখন উনি কোথায় ছিলেন? এসব বলতে থাকে। সে আরো বলতে থাকে, আমি ঈশ্বর মানি না, দেখো ঈশ্বর ছাড়া আমি কত কিছু পেয়েছি। যাই হোক, সে আরো বলছিল, তোমরা যেহেতু জেনে গিয়েছো বিষয়টা, তাহলে তোমাদের আর বেঁচে ফেরা হবে না। তখনই আমরা দেখতে পারি অস্তি ওখানে গ্রাম প্রধানের মুখে থুতু মারে।
তখন সে ওস্তিকে মারতে শুরু করে। ওস্তি কোনো রকমে পালিয়ে যাবে, কিন্তু সামনে তো সারু। ওস্তি মনে করেছিল সারু ভালো, তাই তার কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু সারু তাকে আটকায়। সে বুঝে ফেলে সবাই একসাথেই বাধা। তখন আমরা দেখতে পারি তাকে টেনে নিয়ে একটা রুমে খাটের মধ্যে বেঁধে ফেলা হয়। সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর সে দেখতে পারে তার আশেপাশে কালো কাপড় পরিহিত অনেকগুলো জিনের অবয়ব দাঁড়িয়ে রয়েছে। সে চিৎকার করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। গ্রাম প্রধান তখন একটা ছুরি সাজিয়ে নিয়ে আসে, আর সেখানে সে জিনকে প্রভু ডাকতে শুরু করে এবং তাকে আহ্বান করে। এটা করার সাথে সাথে আমরা দেখতে পারি সে ছুরিটা নিয়ে অস্থির গলায় টান দিয়ে দেয়, আর সেই তসবিটার মধ্যে রক্তগুলো লাগায়। অর্থাৎ বন্ধুরা, সে অস্থিকেও বলি দিয়ে দিল জিনের কাছে। অন্যদিকে আমরা দেখতে পারি উমর এসে পৌঁছেছে গ্রাম প্রধানের বাড়িতে, এবং সে এসে অস্থিকে ডাকতে শুরু করে, কেননা সে তো এখন জেনে গেছে বিষয়টা। তখনই সেখানে গ্রাম প্রধান আসে। উমর বলে যে অস্থি কোথায়? গ্রাম প্রধান বলে, আমি তো দেখেছি বিকেলে মেয়েটা বের হয়েছে, সে তো এখনো ফিরল না। যাই হোক, হয়তো হাঁটছে। গ্রাম প্রধান তখন বলে, তুমি চলে যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। উমর তখন বলে, হ্যাঁ বলেন। তখন গ্রাম প্রধান বলে, আমার ব্যাপারে আর এই গ্রামের ব্যাপারে নিশ্চয়ই আপনি আর অস্থি অবগত আছেন, আমার মনে হচ্ছে। উমর তখন বলে, হ্যাঁ আমি সব জেনে গিয়েছি। যাই হোক, গ্রাম প্রধান বলে, আমরা ভালোই ছিলাম আমাদের মতো, আপনি এসে সেই শান্তির উপর হস্তক্ষেপ করেছেন। উমর বলে, কিভাবে এটা হতে পারে? আমরা কেন আপনাদের কাজে হস্তক্ষেপ করব? গ্রাম প্রধান বলছিল, তুমি রাজেনকে ভালোবাসার জালে ফাঁসিয়েছ। সে আমাদের জন্য একটা মাস্টারপিস, জাদুবিদ্যার এক অনন্য সৃষ্টি। আমরা তাকে তিলে তিলে ছোট থেকে তৈরি করছি, আর তুমি সেটা ভালোবাসা দিয়ে ধ্বংস করতে চাইছো। আর অস্তিত্ব একটা অসভ্য মহিলা। আমরা দেখতে পারি উমর এই কথাই রেগে যায় আর বলে, অস্তি কোথায় বলেন? আমরা দেখতে পারি গ্রাম প্রধান নিচের দিকে চেয়ে এক অদ্ভুত কণ্ঠে বলে, তাকে শেষ করে দিয়েছি, এখন তোর পালা। মুখ উঁচু করতেই আমরা দেখতে পারি চোখগুলো একদম কালো বর্ণে হয়ে গিয়েছে, অর্থাৎ সে এখন আর মানুষ নেই, তার ভেতরে রয়েছে শয়তান জিন। গ্রাম প্রধান এক শক্তিতে ধাক্কা মেরে উমরকে অন্য ঘরে নিয়ে ফেলে দেয়। সে তখন উমরকে বলছিল, তুই নিজেকে পবিত্র প্রাণী মনে করিস? ঈশ্বরের বানানো দুর্বল একটা প্রাণী তুই। উমর বলছিল, আমি নগণ্য হই আর যাই হই, আমি আল্লাহ তাআলার সৃষ্টি, আর আপনি নিজেও। তখন সেটা বলছিল, জ্ঞান দিতে আসিস না একদম, আমি তৈরি হয়েছি আগুনে আর তুই মাটি, আমাকে কিছুই ধ্বংস করতে পারে না। ঠিক তখনই আমরা দেখতে পারি উমর দেরি না করে কোরআন তেলাওয়াত শুরু করে। জোরে জোরে কোরআন তেলাওয়াত করার কারণে আমরা দেখতে পারি গ্রাম প্রধানের ভেতর থেকে বমি হয়ে সেই ভয়ঙ্কর জিন বের হয়ে যায়। উমর দ্রুত এই গ্রাম ছাড়তে চায়। রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় সামনে সে রেজানকে দেখতে পারে। উমর গাড়ি থামিয়ে বলে, এখানে তুমি কি করছো? রাজেন বলতে থাকে, আপনি হয়তো সবকিছু জেনে গিয়েছেন সবার বিষয়ে। আপনাকে আর অস্তিকে মারার পায়তারা করেছিল গ্রাম প্রধান আর আমার পরিবার। আমি আপনাকে বলতে চেয়েও বলতে পারিনি, কেননা আমি তাদের কন্ট্রোলে। তারা চায় আমাকে কালো জাদুর ক্ষমতা দিয়ে আমাকে ব্যবহার করতে, কিন্তু আমি সব সময় চেয়েছি একটা সাধারণ জীবনযাপন, যা আপনাকে দেখে আমার আরো আকাঙ্ক্ষা জেগেছে। উমর তখন সেখানে বলছিল, অস্তিকে মেরে ফেলেছে। আমি তার কথা আগে বিশ্বাস করিনি, কিন্তু আমার কারণেই হয়তো তার জীবন গিয়েছে। যদি বিশ্বাস করতাম তাহলে আগেই এই গ্রাম ছেড়ে চলে যেতাম। সে রাজিনকে বলে, আমার সাথে তুমি শহরে চলো, এই গ্রামে আর কখনো ফিরবো না। আমরা দেখতে পারি তারা তখন শহরে চলে যায়। আর এই দিকে ঘটনার সব থেকে বড় একটা টুইস্ট রিভিল হয়। সেটা হচ্ছে, আমরা গ্রাম প্রধানকে দেখতে পাই যে এলাকার মসজিদের ইমামের কাছে গিয়েছে, এবং ইমাম তাকে বলছে, উমর চলে গিয়েছে, সাথে রাজেনও, তাই না? তখন আমরা দেখতে পারি গ্রাম প্রধান সেই শয়তানের জপা তাসবিটা ইমামের কাছে দেয়। ইমাম তখন তাকে বলছিল, আমি ভেবেছিলাম এটা আপনার কাছে থাকলে আপনি এটার যথাযথ মর্যাদা দিতে পারবেন, কিন্তু তার হলো না। এটা বলে সে চলে যাওয়ার সময় আমরা দেখতে পারি সে গ্রাম প্রধানের ভেতরে গাছের ডালটা ঢুকিয়ে তাকে সেখানেই শেষ করে দেয়। অর্থাৎ সমস্ত কিছুর মূলে ছিল এই ইমাম, যে মসজিদের মতো পবিত্র জায়গায় থেকে পুরো গ্রামকে কন্ট্রোল করত কালো জাদুর ছায়া দিয়ে। ঘটনার শেষে আমরা দেখতে পারি 1 মাস পর উমর আর রাজেং তারা এখন সুখে আছে। বারবার শুধু রাজেং উমরকে ধন্যবাদ জানায় এত সুন্দর জীবন তাকে উপহার দেওয়ার জন্য, কেননা এমন সুখী সে কখনো হবে তা ভাবতে পারেনি। তাকে সবসময় কালো জাদুর ভয়ানক বেড়াজালের ভেতরেই রাখতে চেয়েছে তার বাবা মা। ঠিক তখনই বাহিরে ভাঙা কিছুর আওয়াজ। উমর বলে, আমি নিচে গিয়ে দেখছি। সে নিচে গিয়ে লাইট অন করার চেষ্টা করছিল, কিন্তু লাইট জ্বলছিল না। ঘরের দেয়াল নড়ে ফেটে যাচ্ছিল। উমর তার সামনেই তখন সেই ভয়ঙ্কর তাসবিটাকে দেখতে পায়। সাথে সাথেই উপর থেকে রাজিং এর চিৎকার, আর তার সামনে উপস্থিত হয় সেই মসজিদের ইমাম।
আর ব্যাস, ঘটনাকে অপূর্ণ রেখেই এই মুভিটার ইতি টানা হয়। কিন্তু আমরা বুঝতে পারি রামবাগ্রামের ভয়াবহতা আর রাজিংয়ের ভয়াবহ অতীত কখনোই আর তার পিছু ছাড়বে না। যাই হোক, এটা ছিল সত্য ঘটনার উপর নির্মিত একটি সিনেমা, যেখানে খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেওয়া হয়েছে যে বা যারাই নিজের স্রষ্টাকে বাদ দিয়ে অন্য কিছুর পূজা অথবা কালো জাদুর মতো ভয়ঙ্কর রাস্তায় নেমেছে, তারা স্বল্প সময় সুখে থাকতে পারলেও পরিশেষে হয়েছে ভয়ঙ্কর পরিণাম, যেমন হয়েছে গ্রাম প্রধানের সাথে। আর অবশ্যই কালো জাদু করা মানে স্রষ্টার সাথে শিরিক করা, তা ভুলে গেলে চলবে না। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের এই রামবাগ্রামের ঘটনাটি তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন, সুন্দর করে জানাবেন আপনার মতামত, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যেন এমনই নতুন নতুন হরর ঘটনা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তার সাথে খুশি হব যদি বেশি বেশি ভিডিওটি শেয়ার করেন। তো বন্ধুরা, বিদায় নিচ্ছে আজকের মতো। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।